আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আলোচনা করছিলাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর বিভিন্ন সেকশন নিয়ে। আমরা আমাদের কোর্সের একেবারে শেষ পর্যায়ে বিগত ক্লাসে আমরা আলোচনা শেষ করেছিলাম অ্যাপিল প্রসেস নিয়ে এবং রেফারেন্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা ছিল চ্যাপ্টার 19 এ অ্যাপিল এন্ড রেফারেন্স এই আলোচনায়। এর বাইরে আমাদের আরেকটা প্রসেস আছে। আমরা আগে আলোচনা করেছিলাম যে অ্যাসেসমেন্টে যদি করদাতা সন্তুষ্ট না হন কিংবা যে কোনো অর্ডারে যদি করদাতা সন্তুষ্ট না হন তাহলে উনি কি করবেন, এই প্রসেসগুলো আমরা এখানে দেখেছিলাম অ্যাপিল এন্ড রেফারেন্সে। এখন আমরা এই চ্যাপ্টারের ঠিক আগে আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 18B। 18Bটা হচ্ছে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর। এটা একটা বড় চ্যাপ্টার আছে, এডিআর এর চ্যাপ্টার। এখানে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে আমরা আয়কর মামলা নিষ্পত্তি করতে পারি। তো আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তির যে পুরো ট্যাক্সটা আছে এটা আপনারা পড়ে নেবেন। আমি জাস্ট সামারিটা বলছি আপনাদেরকে এখানে, যে কোন পর্যায়ে আমরা এডিআর এ যেতে পারি। প্রথমত হচ্ছে এটা একটা সালিসি নিষ্পত্তি, একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আয়কর কর্তৃপক্ষ এবং করদাতা মিলে নিষ্পত্তি হবে যদি উভয় পক্ষ সম্মত হন। এই নিষ্পত্তির ক্ষেত্রে যদি উভয় পক্ষ সম্মত হন। আচ্ছা, এডিআর এ কখন যাওয়া যাবে? এডিআর এ আমরা যেতে পারবো কোনো আয়কর মামলা যখন চলমান থাকবে, যে কোনো পর্যায়ে আপিল পর্যায়ে যখন চলমান থাকবে, অ্যাসেসমেন্ট হয়ে গেছে, এটা একটা আপিল কার্যক্রম চলমান আছে, তখন আমরা অ্যাপ্লাই করব যে না, আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তিতে এটা সমাধান করতে চাই। তখন মামলাটি আপিল থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে চলে যাবে, এডিআর এ চলে যাবে। এডিআর এটা নিষ্পত্তি করার চেষ্টা করবে। যদি নিষ্পত্তি হয় তাহলে উভয় পক্ষ মিলে একটা এগ্রিমেন্ট হবে এবং ওই এগ্রিমেন্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়ে যাবে এবং উভয় পক্ষ এটার বাইরে যেতে পারবেন না। আর যদি কোনো পক্ষ রাজি না হন, এডিআর এ সম্মত না হন, তাহলে মামলাটি আবার পুনরায় যে কর্তৃপক্ষের অধীনে আপিলে ছিল, এটা অ্যাপিলেট কমিশনার, অ্যাপিলেট জয়েন্ট কমিশনার কিংবা অ্যাপিলেট ট্রাইব্যুনাল হতে পারে, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার ফেরত আসবে। ক্লিয়ার কিনা এডিআর এর জাস্ট সংক্ষিপ্ত আলোচনা? কোনো কোয়েশ্চন আছে কিনা এডিআর সম্পর্কে? আচ্ছা, জি স্যার, মোটামুটি ক্লিয়ার আছে। জি জাকির ভাই। ক্লিয়ার স্যার। আচ্ছা, তো এডিআর আসলে একটা ভালো পদ্ধতি। তো কিন্তু আমাদের এই এডিআর টা ওইভাবে কার্যকর হচ্ছে না। কার্যকর হচ্ছে না কারণ আমরা যে বিকল্প বিরোধ নিষ্পত্তি বলছি মধ্যস্থতাকারীর অধীনে, এটা না হয়ে দেখা যাচ্ছে আমাদের বিরোধটা আপিলেট অথরিটির এখানেই নিষ্পত্তি হয়ে যায়। নিষ্পত্তি হয়ে যায়, এটাও আরেকটা বিকল্প পদ্ধতিতেই হয়। তো যেটা আইনে বলা নেই যে পদ্ধতিতে নিষ্পত্তি আমরা দেখি হচ্ছে। তো এটা যদি ওই জায়গায় না এসে আমরা যদি এডিআর এ নিষ্পত্তিটা হতো, তাহলে এখানে আহ, আহ, করদাতা এবং আমাদের যে আহ, আয়কর কর্তৃপক্ষ এবং সরকার সবাই লাভবান হতো এখানে, এবং এটা অনেক বেশি জবাবদিহিতামূলক হতো এডিআর এ যদি নিষ্পত্তিটা হতো। আর বিগত ক্লাসের আলোচনায় আমি একটা বিষয় জোর দিয়ে বলেছি, যে আপিল পর্যায়ে যারা অ্যাপিলেট অথরিটিতে আছেন
অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি আমরা বলছি, তারা নিরপেক্ষভাবে বিচার করবেন। এখানে দুইটা পক্ষ আছে, করদাতা এক পক্ষ এবং কর কর্তৃপক্ষ বা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বা সংশ্লিষ্ট সার্কেল হচ্ছে অপর পক্ষ। এখানে কখনোই অ্যাপিলেট অথরিটি কর কর্তৃপক্ষের ভূমিকা পালন করবে না, আবার করদাতার পক্ষ হয়েও কাজ করবে না। একই বিষয়টা অ্যাপিলেট ট্রাইব্যুনালের ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিষয়টা আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এখানে তারতম্য দেখা যায়। অনেক সময় দেখা যায় যে মাঝে মধ্যে হয়তোবা আমরা দেখি কোনো কোনো অ্যাপিলেট ইনকাম ট্যাক্স অথরিটি, সবার কথা আমি বলবো না, তারা স্বপ্রণোদিত হয়ে আয়কর কর্তৃপক্ষের মতো আচরণ করেন। এটা কোনোভাবেই কাম্য না। আবার অনেক সময় দেখা যায় যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে আয়কর কর্তৃপক্ষ যে কোনো মামলা বহাল রাখার জন্য কিংবা যে কোনো ধরনের ডিমান্ড স্থির রাখার জন্য যোগাযোগ করেন। এই বিষয়টা পুরোপুরি বেআইনি এবং এখানে অ্যাপিলেট ট্রাইব্যুনালের নিরপেক্ষতা এখানে হস্তক্ষেপ করা হয়, ট্রাইব্যুনালের নিরপেক্ষতাকে হস্তক্ষেপ করা হয়। বোর্ড কখনোই, এটা একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, আমরা জানি অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, কখনোই ট্রাইব্যুনালে যারা দ্বৈত বেঞ্চে দুইজন কিংবা কোনো ক্ষেত্রে অতিরিক্ত সদস্য সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হতে পারে কিংবা এক সদস্যেরও হতে পারে। তো ট্রাইব্যুনাল সবসময় নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং কোনো ক্ষেত্রেই আয়কর কর্তৃপক্ষেরও উচিত নয় ট্রাইব্যুনালকে প্রভাবিত করার। তাদের যে বক্তব্যটুকু আছে তা ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ ডিআর এর মাধ্যমে এখানে উপস্থাপন করবেন এবং ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে আইনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট তথ্য উপাত্তের উপর নির্ভর করে এবং উভয় পক্ষের বক্তব্য বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হবে। আরেকটা বিষয়, আমাদের ট্রাইব্যুনালের গঠনে বিভিন্ন সেক্টর থেকে সদস্য নেয়ার যে বিষয়টুকু আছে, অবসরপ্রাপ্ত কিংবা যে কোনো জেলা জজ পদমর্যাদার বিচারককে ট্রাইব্যুনালের সদস্য হিসাবে নেয়া, সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিংবা সিনিয়র ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যারা আছেন তাদের মধ্য থেকে ট্রাইব্যুনালের সদস্য নিয়োগ দেয়া এবং অন্যান্য আইনের কাঠামোতে যে যে জায়গা থেকে সদস্য নেওয়ার কথা ওই সকল জায়গা থেকে সদস্য নিয়ে এবং প্রয়োজন হলে আয়কর কর্তৃপক্ষের যারা ঊর্ধ্বতন পর্যায়ে আছেন ওই স্তরের কর্মকর্তাদের সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠন করা হলে এখানে নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়। এই হচ্ছে এডিআর সম্পর্কে আলোচনা, সাথে একটু অ্যাপিল প্রসেসের আলোচনায় একটু আমি অ্যাড করলাম গত ক্লাসের আলোচনার সাথে। আপনাদের কোনো কোয়েশন আছে কিনা, এই রিলেটেড কোনো কোয়েশন আছে কিনা? আচ্ছা, আমরা যারাই ইনকাম ট্যাক্স নিয়ে কাজ করি কিংবা যারাই আমরা এই বিষয়ে পড়াশোনা করি, আমাদের উচিত আমরা যাতে করে আইনের সঠিক প্রয়োগটা হয় সে বিষয়ে কথা বলা অন্তত। তাহলে ধীরে ধীরে যেসব সীমাবদ্ধতা আছে আমাদের আইনের প্রয়োগের ক্ষেত্রে, এইসব সীমাবদ্ধতাটুকু থেকে আমরা বের হয়ে আসতে পারবো এবং
সরকারও এখানে একটা সরকারের জন্য এইসব সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসাটা সহজ হবে যদি বিভিন্ন প্রেসার গ্রুপ থেকে প্রেসার থাকে সরকারের প্রতি। তো এখানে আমরা আপিল এবং রেফারেন্স এবং এডিআর এর বিষয়টি দেখলাম। আমরা আলোচনা করেছিলাম অ্যাসেসমেন্ট চ্যাপ্টারে। আমরা অ্যাসেসমেন্ট চ্যাপ্টারে সেকশন 81 থেকে শুরু করে আমরা আলোচনা শেষ করেছিলাম সেকশন 93, 94, 94B এগুলাতে পর্যন্ত আলোচনা করেছিলাম চ্যাপ্টার 9 এ অ্যাসেসমেন্টের। এখানে একটা সেকশন আমরা বাদ দিয়ে গিয়েছিলাম। আমি বলেছিলাম যে এই সেকশনটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আগে এই সেকশনটা রিলেভেন্ট ছিল, এখন আমার কাছে মনে হয় এত বেশি রিলেভেন্ট না। এই সেকশনটা হচ্ছে সেকশন 82C মিনিমাম ট্যাক্স। আমরা আজকে এই সেকশন নিয়ে একটু আলোচনা করব। সেকশন 82C মিনিমাম ট্যাক্স, এই সেকশনের আলোচনাটা আমরা বাকি রেখেছিলাম। আমরা যদি সেকশন 82C দেখি মিনিমাম ট্যাক্স, আমরা এখানে দেখব এই সেকশনটা অনেকবার চেঞ্জ হয়েছে। এখানে অনেকগুলা পরিবর্তন আছে এই সেকশনে। প্রথমেই 2016 সালের আইন দ্বারা এই সেকশনটা সাবস্টিটিউট হয়েছে। আমরা যদি দেখি প্রথমেই দেখব যে সেকশন 82C ওয়াজ সাবস্টিটিউটেড বাই সেকশন 51 অফ অর্থ আইন 2016। তার মানে আগে যে 82C ছিল এটা 2016 সালে এসে এই সেকশন 82C-টা পরিবর্তিত হয়ে গেছে। তাহলে আমরা আগে সেকশন 82C-টা কি ছিল, আমরা যদি এই বিষয়টা একটু দেখতে চাই, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 2015 পর্যন্ত যেটা আপডেটেড আছে আমরা সেটার মাধ্যমে এটা একটু দেখতে পারি। আমরা যদি আমি একটু শেয়ার করছি একটা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের একটা টেক্সট। এটা খুব সম্ভবত 2015 সাল পর্যন্ত আপডেটেড আছে, পুরো আইনটি আছে এটা এই পিডিএফ ফাইলে। আমরা এই এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে আমরা একটু সেকশন 82C-টা আমরা একটু খুঁজে দেখি সেকশন 82C পাওয়া যায় কিনা এখানে, এবং এটা টাইটেলটা কি ছিল। এখানে দেখেন 82C-টা হচ্ছে ট্যাক্স অন ইনকাম অফ সার্টেন পারসনস। এখানে বলা আছে সাবজেক্ট টু সাবসেকশন 3, 4, 5, 6, 7, 8, 9, 7, 8 and 9, notwithstanding anything contained in any chapter, any other provisions of this ordinance, tax deducted or collected at source in accordance with the provision mentioned in subsection 2 shall be deemed to be the final discharge of tax liability from that source. তার মানে এখানে আমরা যেটা বললাম যে ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি ফ্রম দ্যাট সোর্স। সেকশন 82C তে যে সকল বিষয় বলা আছে সাবসেকশন 2 তে ওই সকল ক্ষেত্রে উৎসে যে করগুলা কর্তৃত হলো, এই উৎসে কর্তৃত করটা হচ্ছে ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি, মানে আমরা বলতে পারি যে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি, মানে আর ট্যাক্স দিতে হবে না, যা ট্যাক্স কাটা হয়েছে তাই হচ্ছে ফাইনাল। এটাই ছিল সেকশন 82C। তার মানে এখানে অ্যাসেসমেন্টটা কমপ্লিট হয়ে যায় 82C, মানে এই যে পরিমাণ ট্যাক্স দেয়া হলো এর মাধ্যমেই কিন্তু ট্যাক্স অ্যাসেসমেন্ট কমপ্লিটেড, কারণ 82C-র অধীনে যে ট্যাক্সটা দেয়া হলো এটাই তো ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি। এটা ছিল 2015 সালের জুন মাস পর্যন্ত। আমরা যখন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বর্তমানে যেটা আছে 82C, এটা টাইটেল হচ্ছে মিনিমাম ট্যাক্স। এখানে 2016 সালে এটা চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। পরিবর্তিত হয়ে
এটার শব্দটা টাইটেলটা এসেছে মিনিমাম ট্যাক্স। তাহলে আগে বলা হয়েছে যে সব ক্ষেত্রে সাবসেকশন 2 তে ট্যাক্সের কথা বলা হয়েছে, ট্যাক্স ডিডাকশনের কথা, এগুলা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট বা ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি। আর এখন বলা হচ্ছে যে না, এটা মিনিমাম ট্যাক্স, নট ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি বলে একটা আইন করা হলো 2016 সালে। এটা সংশোধন হলো এবং অর্থ বিল যেটা আছে এটা আইন হিসাবে সংসদে পাশ হয়ে গেল। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা এখানে আইনের যে মূল উদ্দেশ্যটুকু ছিল আন্ডার সেকশন 82C, আইনের ওই মূল উদ্দেশ্যটুকু ছিল ট্যাক্স অন ইনকাম অফ সার্টেন পারসনস, এবং এটার মেইন পয়েন্টটাই ছিল এই কিছু ব্যক্তির এই কিছু কিছু ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশনটা হচ্ছে ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি ফ্রম দ্যাট সোর্স। কিন্তু এটা পরিবর্তিত হয়ে এমন ভাবে আসলো যে এখানে বলা হলো notwithstanding anything contained in any other provisions of this ordinance, minimum tax shall be payable by an assessee in accordance with the provision of this section. Subsection 2 তে বলা হলো minimum tax on income on sources from which tax has been deducted or collected under certain sections shall be the following বলে এখানে অনেকগুলা সেকশনের কথা বলা হলো যে এইগুলা সেকশনে ট্যাক্স ডিডাক্ট হলে এটা হবে মিনিমাম ট্যাক্স। আর আগে বলা ছিল এই সকল কিংবা অন্য কিছু সেকশনে ট্যাক্স ডিডাক্ট হলে এটা হচ্ছে ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি। এখানে সেকশন গুলা বলা আছে, কিছু কিছু সেকশনের কথা। এই সেকশন গুলা এখানেও সিমিলার ছিল। তো এখানে দেখেন আমরা একই সেকশন, সেকশন 82C, এই সেকশনটা চেঞ্জ করে আবার এই সেকশনেই বলা হলো ভিন্ন কথা। আইনটা পুরোপুরি উল্টিয়ে দেয়া হলো এই জায়গাতে। আগে বলা হলো ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি অর ফাইনাল ডিসচার্জ অফ ট্যাক্স লাইবিলিটি, আর এখন বলা হচ্ছে নট ফাইনাল ডিসচার্জ, দ্য মিনিমাম ট্যাক্স। এটা সেকশনটা হয়তো ওমিট করা যেত, ওমিট করে নতুন একটা সেকশন অ্যাড করলে হয়তো বা আরেকটু আইনের উদ্দেশ্যের সাথে আরেকটু সঙ্গতিপূর্ণ হতো। কিন্তু এই পরিবর্তনটুকু চলে এসেছে এবং এখন যেটা বহাল আছে এটাই আমরা এখানে এটাই কার্যকর আছে পরবর্তীতে পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত। তবে আমি এতদিনের আলোচনায় আমরা যে বিষয়টুকু বলেছিলাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স আমরা সব জায়গাতেই করদাতা বান্ধব ছিল, এই জায়গাতে আমরা এসে দেখি একটা একটা বিষয় করদাতা বান্ধব ছিল, কিন্তু এটা ঠিক ওই সেকশনে এসেই বিপরীত করে দেয়া হলো। বিপরীত কি কি হলো বিষয়টুকু আমরা আরেকটু আলোচনা পরে করছি, ডিটেইল সেকশনের আলোচনা। আমি সেকশন 82C এর উৎস সম্পর্কে আলোচনা করলাম, কোথা থেকে আসলো, আগে সেকশন 82C কি ছিল, এখানে ওই সেকশন 82C তে আইনের উদ্দেশ্যটা কি ছিল, আর পরিবর্তিত সেকশন 82C-টা কি হয়েছে এবং কি চলমান আছে, এইটুকু বিষয়ে কারো কোনো কোয়েশন আছে কিনা কিংবা কোনো মন্তব্য আছে কিনা? না স্যার, এটুকু ক্লিয়ার স্যার। আগে যারা পড়েছেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স তাদের কাছে হয়তো ওই আগের সেকশন 82C-টা পড়া আছে, এবং সেকশন 82C বলতে অনেকে ওই আগেরটা বুঝেন, কিন্তু এটা 2016 সালে এসে এটা পরিবর্তিত হয়ে গেছে। এই বিষয়টা
ধারণা থাকতে হবে পরিবর্তিতটা যে হয়েছে, এবং তৎপরবর্তী সময়ের জন্য নতুনটাই কার্যকর এবং পূর্ববর্তী সময়ের জন্য আগের সেকশন 82C-টাই কার্যকর হবে। রাতুল ভাই, ক্লিয়ার কিনা এই অংশটুকু 82C এর বিষয়টা? জি বস। আচ্ছা। আগের টুকুর সাথে এইটুকুর যে বৈপরীত্য, এটা একটু অড মনে হয় কিনা আমাদের আইনের ড্রাফটিং এর ক্ষেত্রে কিংবা পরিবর্তনের ক্ষেত্রে? এখন ভাই নতুনটা তো কনসিডার করতে হবে। আগেটা তো আপনার ওই হচ্ছে ফাইনাল সেটেলমেন্টে যেটা কেটে ফেলতাম সেটাই ফাইনাল সেটেলমেন্ট হয়ে যেত। তো এখন রাইট। দেখা যাচ্ছে দুটা কম্পারিজন করতে হবে। হ্যাঁ, তো নতুনটা আমরা প্র্যাকটিস করব, আমরা নতুনটাই। কিন্তু এই যে আইনটা এইভাবে পরিবর্তিত হয়ে আসলো, এটা তো ভিন্ন ভাবেও হতে পারতো। একটা সেকশনে আমাকে বলা আছে আমি ট্যাক্স যা দিলাম আর দিতে হবে না, এটাই ফাইনাল, আমাকে আর কোনো কোয়েশ্চন করা হবে না, ট্যাক্স দিয়েছি, এটাই ফাইনাল। আর এই সেকশনটাই আপনি এসে চেঞ্জ করে দিলেন, দিয়ে বললেন যে ট্যাক্সটা যা দিয়েছে তা হচ্ছে মিনিমাম ট্যাক্স, অন টপ আরো ট্যাক্স দিতে হবে। মানে আমাদের রোড সাইন যেটা ছিল আগে, মনে করেন আপনার আহ, সবুজ বাতি জ্বললে যাওয়া যেত, এখন বলা হলো যে না, এখানে সবুজ বাতি জ্বললে যাবেন না, আপনি থামতে হবে। তো আমরা মানে আইনের যে বৈপরীত্যটুকু, আমরা যেহেতু ডিসকাশন করছি তাই এটা আলোচনা করছি। আহ এই যে পরবর্তীতে আইন সংশোধনের ক্ষেত্রে কিংবা পরিবর্তনের ক্ষেত্রে এই বিষয়টুকু যদি আহ যারা আমরা আইন নিয়ে কাজ করছি কিংবা যারা এর মাধ্যমে আহ, সবাই ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি আমরা আহ, এটার ইফেক্টটা ভোগ করছি। তো এই বিষয়টা সম্পর্কে আসলে আমাদের আলোচনা কিছুটা থাকলে পরবর্তীতে এইসব সংশোধন সংযোজন বিয়োজনের ক্ষেত্রে কর্তৃপক্ষ অনেকটাই সচেতন হন। তাই আমি এইটুকু আলোচনার শুরুতে এইটুকু সূত্রপাত করলাম। এখন রাতুল ভাই যেটা বললেন যে আমাদের এটাই কনসিডার করতে হবে, কিন্তু কনসিডারেশনের বিষয়ে আমরা একটা জায়গাতেই একটু আটকে আছি, যে চ্যাপ্টারটা হচ্ছে অ্যাসেসমেন্ট, কিন্তু এখানে বলা আছে মিনিমাম ট্যাক্স। মানে এখানে এই চ্যাপ্টারের অধীনে কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে না, মিনিমাম ট্যাক্সটাই এই চ্যাপ্টারের অধীনে চলে এসেছে। অ্যাসেসমেন্টের আমরা আহ, খুব বেশি এখানে এলিমেন্টস এখন আর খুঁজে পাই না, যেটা আগে ছিল। একটু অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে, যদিও যেহেতু এই চ্যাপ্টারেই আছে আমরা এইটুকু আলোচনা করি, তাই আমরা অ্যাসেসমেন্ট আলোচনার পরবর্তীতে আমরা এখন আলোচনা করছি এই বিষয়টুকু। আমরা পার্সোনাল ট্যাক্সেশন এবং বিজনেস ট্যাক্সেশনে যা আলোচনা করেছি, আমরা যে শিডিউল গুলা দেখেছি, ট্যাক্সের যে রেট গুলা দেখেছি, আয়কর পরিপত্রের থেকে আলোচনার সময় যে রেট গুলা দেখেছি, এবং আমরা ট্যাক্স ডিডাকশনের যে রেট গুলা দেখেছি, সবকিছুই ঠিক আছে। কিন্তু সেকশন 82C-টা আমাদেরকে একটু এডিশনাল হিসাবে এখানে মনে রাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতর কিছু বিষয় আছে। সেটা কি? কিছু কিছু ক্ষেত্রে এখানে মিনিমাম ট্যাক্সটা প্রযোজ্য। সাবসেকশন 2 তে বলা আছে মিনিমাম ট্যাক্স অন ইনকাম অন সোর্সেস from which tax has been deducted or collected under certain sections shall be the following. এখানে মিনিমাম ট্যাক্স হবে এই নিচে যে ফলোইং যে সেকশন গুলা বলা আছে, এই সেকশনের অধীনে যে ট্যাক্সটা কাটা হয়েছে সেগুলা হচ্ছে মিনিমাম ট্যাক্স। আমরা এই প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা আলোচনা করেছি ট্যাক্স ডিডাকশন এট সোর্সে, টিডিএস এর আলোচনায়। তো এখানে
এতে বলা আছে any tax deducted or collected at source under the provisions of sections mentioned in clause B shall be the minimum tax on income from the source or sources for which tax has been deducted or collected. তাহলে এতে আসলে বিটাই রেফার করা হয়েছে। বিতে বলা আছে the tax referred to in clause A shall be the tax deducted or collected under section বলে এখানে section 52 52A 52A এর আবার সিরিয়াল নাম্বার 1 2 and 14 of table of subsection 1 of section 52AA না এখানে 52A টা আলাদা আর 52A এর সাবসেকশন 1 যে টেবিলটা দেয়া আছে ওই টেবিলের 1 2 এবং 14 হবে 52AA তে 52AA 52B 52C 52D 52JJ 52N 52O এভাবে অনেকগুলা সেকশন 55 পর্যন্ত বলা আছে যে এইসব ট্যাক্স সেকশনের অধীনে যে ট্যাক্সটা ডিডাক্ট করা হবে সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। তার মানে যে ট্যাক্স ডিডাক্ট হবে এটা আপনি ফেরত পাবেন না। আপনার ইনকাম যদি 3 লক্ষ টাকার নিচেও হয় তাহলেও আপনি এটা ফেরত পাবেন না। আমরা যদি দেখি একটা সেকশন যদি আমরা একটু দেখি, ফর এক্সাম্পল আমরা যে কোনো একটা সেকশন আমরা দেখার চেষ্টা করি যেটা দিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। সেকশন 52D টা আমরা একটু দেখি। এখানে সেকশন 52D আছে, 52D তে আমরা একটু দেখি। সেকশন 52D তে বলা আছে notwithstanding anything contained in any other provisions of this ordinance or any other law being in force in respect of exemption from tax on the interest of savings instruments purchased by an approved superannuation fund or pension fund or gratuity fund or a recognized provident fund or a workers' profit participation fund, any person responsible for making any payment by way of interest or on any savings instrument shall, at the time of such payment, deduct income tax at the rate of 10% on such interest. তাহলে এখানে সেভিংস ইনস্ট্রুমেন্টের উপরে 10% ট্যাক্স ডিডাকশনের কথা বলা আছে। Provided that no tax shall be deducted under this section where the cumulative investment at the end of income year in the pensioner savings certificate does not exceed 5 লাখ টাকা। 5 লাখ টাকার যদি ক্রস না করে তাহলে কাটা যাবে না পেনশনার সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে শুধুমাত্র। আর ওয়াজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড, এইসব ক্ষেত্রে কোনো ট্যাক্স প্রযোজ্য হবে না। আচ্ছা, তো এখানে যে 10%টা কেটে রাখা হচ্ছে ইন্টারেস্ট, এটা কিন্তু মিনিমাম ট্যাক্স। আমরা যদি খুব মানে ইজি একটা সিনারিও দেখি, মনে করেন ফর এক্সাম্পল একজন ব্যক্তি রিটায়ার্ড করেছেন, উনি রিটায়ারমেন্টের টাকা দিয়ে পেনশনার সেভিংস সার্টিফিকেট কিনেছেন। এখন উনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত কিনে থাকেন তাহলে কোনো উনি যে প্রফিটটা পাচ্ছেন তার উপরে কোনো ইন্টারেস্ট ডিডাক্ট হচ্ছে না। আর
উনি যদি 5 লক্ষ টাকার বেশি কিনে থাকেন, সেক্ষেত্রে উনি যে ইন্টারেস্টটা পাচ্ছেন তার উপরে 10% হারে ট্যাক্স ডিডাক্ট হবে। আচ্ছা, এবং যে ডিডাকশনটা হবে 10% রেটে, এই ডিডাকশনটা হচ্ছে মিনিমাম ট্যাক্স, মানে উনি এটা ফেরত পাবেন না। এই ইনকামের এগেনস্টে এটাই মিনিমাম ট্যাক্স, উনি এটা ফেরত পাবেন না। মিনিমাম ট্যাক্স অন ইনকাম অন সোর্সেস ফ্রম হুইচ ট্যাক্স হ্যাজ বিন ডিডাক্টেড, যে সোর্সে আপনার ইনকাম হয়েছে এবং ট্যাক্স ডিডাক্ট হয়েছে ওই সোর্স থেকে। আচ্ছা, আমরা অনেকে মনে করি যে সরকার এখানে আমাদের সঞ্চয়পত্রের ইন্টারেস্টের উপরে এই যে পেনশনারদেরকে একটা সুযোগ দিয়েছে, পেনশনার সেভিং সার্টিফিকেট আপনি কিনলে আপনি তো এখানে 5 লাখ টাকা পর্যন্ত কোনো ইন্টারেস্টই আপনার ট্যাক্সি ডিডাকশন হচ্ছে না। আচ্ছা, মনে করেন একজনের 10 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, যে কোনো ব্যক্তির, পেনশনার নাই ধরলাম আমি, একজন কমন পার্সন, তার আছেই 10 লাখ টাকা, তার এই 10 লাখ টাকা মনে করেন একজন বয়স্ক মহিলা, ওনার 10 লাখ টাকা আছে, এটা উনি সঞ্চয়পত্র কিনে রেখেছেন। তো এটার উপরে ইন্টারেস্ট কত পেতে পারেন উনি বছরে ম্যাক্সিমাম? জাকির ভাই, 10 লাখ টাকায় কত টাকা ইন্টারেস্ট পেতে পারেন? কেউ একজন যদি বলেন কত রেট আছে সঞ্চয়পত্রের? আমরা যদি 12%ই ধরি তাহলে কত হবে? 1,20,000 টাকা হবে। আচ্ছা, 1,20,000 টাকার উপর যখন আপনাকে দেবে, ওই ব্যক্তিকে দেবে যে ব্যক্তির সঞ্চয়পত্রটা আছে, তখন উনি দেওয়ার সময় সরকার কি করবে, ব্যাংক কি করবে, এখানে উইথহোল্ডিং অথরিটি যে আছে সে 10% রেটের ট্যাক্স কেটে রাখবে 12,000 টাকা। 10% রেটে ট্যাক্স কেটে রাখলো 12,000 টাকা। আচ্ছা, একজন মহিলা কিংবা যে কোনো করদাতাই হতে পারেন, উনার 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছেন, উনি 1,20,000 টাকা উনার সঞ্চয়পত্রের মুনাফা কিংবা থেকে উনার বছরে আয় হয়েছে। এই যে 1,20,000 টাকা উনার আয় হয়েছে, এই আয়ের প্রেক্ষিতে 12,000 টাকা ট্যাক্স কেটে রাখা হয়েছে এবং এই ট্যাক্সটা ফেরতযোগ্য না, এবং এটা উনার ওই 1,20,000 টাকা আয়ের ক্ষেত্রে ন্যূনতম ট্যাক্স। আচ্ছা, এখন 1,20,000 টাকা কি উনি ওই ইনকাম থ্রেশহোল্ডটা পাড়ি দেন যাতে করে উনার ট্যাক্স দিতে হয়? না স্যার। কিন্তু ওনার কাছ থেকে যে 12,000 টাকা ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয়েছে, ওনার ইনকাম 1,20,000 টাকাই, ওনার কাছ থেকে যে 12,000 টাকা ট্যাক্স হিসাবে কেটে নেওয়া হয়েছে, বলা হচ্ছে সেকশন 82C তে এসে যে এই ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স ওনার এই আয়ের ক্ষেত্রে, এবং এটাই আইন, এবং আসলেই এটা ওনার ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স, যদিও ওনার আয় 1,20,000 টাকা। যেখানে ট্যাক্স হওয়ার কথা ছিল না সেখানে তার এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে। যেখানে ওনার ট্যাক্স হওয়ার কথা না, উনি 3 লক্ষ টাকাই যদি আমি ধরি, ওনার 12,000 টাকা ট্যাক্স হতে হলে ওনার অন্তত 4,70,000 টাকা আয় হতে হবে ওনার। আমি যদি 3 লক্ষ পর্যন্ত শূন্য ধরি, পরবর্তী 1,05,000, আরো 7,000, আরো 10% রেটে 70,000 যদি ধরি, 4,70,000 টাকা উনার যদি আয় হতো, তাহলে উনি যে টাকা ট্যাক্স দিতেন, একজন ব্যক্তির 4,70,000 টাকা আয় হলে উনি যে টাকা ট্যাক্স দিতেন
শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে 1,20,000 টাকা আয় হওয়ার কারণে উনাকে ওই পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। কেমন মনে হচ্ছে আইনটা? এই ক্ষেত্রে মত হচ্ছে স্যার জুলুম করা হচ্ছে স্যার। আমি আজকে ঢালি ভাই নেই, জয়েন করতে পারেননি। আমি মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আলোচনায় এখানে রাতুল ভাই আছেন, আমরা তো ভ্যাটের ক্লাসও করি একসাথে। তো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আলোচনায় আমি আজ পর্যন্ত আহ, আইনের যে বিষয়গুলো আছে আমি কিন্তু, আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রত্যেকটা বিষয়েই আপনাদেরকে দেখিয়েছি যে আয়কর আইনটা কতটুকু করদাতা বান্ধব। প্রত্যেকটা জায়গাতেই আমি এটা প্রমাণ করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনেও হয়েছে তাই। আইন ওইভাবেই প্রোটেকশন দিয়েছে। এখন আমি শেষ পর্যায়ে আজকের এই ক্লাসে এসে আমি বলবো যে সেকশন 82C-টা আমাদের এই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের জন্য, এটা বর্তমানে যে কার্যকর সেকশন 82C-টা আছে, এটা দেখে মনে হয় না যে এই আইনটা পুরোটা যারা ড্রাফট করেছেন কিংবা যারা সংরক্ষণ করেছেন কিংবা যে উদ্দেশ্য নিয়ে পুরো আইনটুকু রচনা করা হয়েছে সেকশন 82C-তে এসে ওই উদ্দেশ্যটা কন্টিনিউ করা হয়েছে। আমার কাছে অন্তত এটা মনে হয় না। আপনাদের কাছে কি মনে হচ্ছে বিষয়টা? এটা ভাই এক্সট্রা বার্ডেন, যার ইনকাম নেই তারও ট্যাক্স দেওয়া লাগবে। এখন আমরা যদি চিন্তা করে দেখি যে জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম সঞ্চয়পত্রের বিষয়টা, আরো তো আছে এখানে অন্যান্য অনেকগুলা সেকশন আছে, আরো অনেকগুলা সেকশন আছে এখানে। ওই সেকশন গুলো আমরা মানে দেখবো, হয়তো সবগুলা দেখার সুযোগ হবে না। আমি জাস্ট মানে যেটা একটু সহজ মনে হয়, আমাদের যে ট্যাক্সেশন পলিসিটা, আমাদের কাছে মনে হয় না যে সঞ্চয়পত্র হলে একটু সহজ হয়, সঞ্চয়পত্রের আয়ে ঝামেলা কম, ট্যাক্স যেটা কাটা, ওই যে ফাইনাল সেটেলমেন্টেরও একটা বিষয় আছে এখানে সঞ্চয়পত্রের ক্ষেত্রে। আমরা ইয়েতে দেখেছিলাম যে আমরা বাংলা ওয়ার্ডিংটা ছিল চূড়ান্ত করদায়ের বৈশিষ্ট্য সম্পন্ন ন্যূনতম কর, আমরা আলোচনার শুরুর দিকে করেছিলাম পার্সোনাল ট্যাক্সেশনে, যে চূড়ান্ত করদায়ের বৈশিষ্ট্য সম্পর্ক ন্যূনতম কর, যেটা আমরা সঞ্চয়পত্রের ইন্টারেস্টের বিষয়টা দেখেছিলাম। তো ওইটাতে আমাদের কাছে খুব ভালোই লেগেছিল। আচ্ছা, এখন মনে করেন আমরা একজন আহ একজন ব্যক্তির ক্ষেত্রে দেখলাম যে 10 লাখ টাকার তার সঞ্চয়পত্র থেকে আয় আছে শুধুমাত্র, সেই ক্ষেত্রে উনাকে 12,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, যে জায়গায় অন্য একজন ব্যক্তি 4,70,000 টাকা আয় করে 12,000 টাকা ট্যাক্স দেন। এখন আমাদের দেশে কি শুধু আমি যদি সঞ্চয়পত্রের কথা বলি, টোটাল যে পরিমাণ সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে পুরো দেশে, এখানে অধিক পরিমাণে যাদের কে সঞ্চয়পত্র ইস্যু করা হয়েছে, ফর এক্সাম্পল 50 লাখ টাকা হাইয়েস্ট লিমিট এখানে, আর আমি দেখলাম যে 10 লাখ টাকার লিমিট কিংবা 20 লাখ টাকার লিমিটও যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্স আসে না। আমরা যদি ওইভাবে হিসাব করি যে 12% রেটে 20 লাখ টাকায় ইন্টারেস্ট আসবে 2,40,000 টাকা, আমাকে ট্যাক্স দিতে হচ্ছে 24,000 টাকা, এবং এটা ন্যূনতম ট্যাক্স বলা হচ্ছে, অথচ 2,40,000 টাকায় আমার কোনো ট্যাক্সই আসে না। আর একটু অ্যাডভান্স যদি আমি চিন্তা করি, যে আমার 30 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে এবং এই সঞ্চয়পত্রের উপরে আমি সর্বোচ্চ 12% রেটে মুনাফা পেয়ে থাকি, সেক্ষেত্রে আমার মুনাফা আসে 3,60,000 টাকা।
এই 3,60,000 টাকা যদি আমার আয় হয়, শুধুমাত্র এটাই যদি আমার আয় থাকে, যেটা আমাদের দেশে অনেকেরই আছে, অনেক রিটায়ার্ড পার্সনের, কিংবা অনেকে জায়গা বিক্রি করে সঞ্চয়পত্র ক্রয় করে রেখেছেন, যার আয় থেকে তার পরিবার চলে। এই 3,60,000 টাকার উপরে 36,000 টাকা ট্যাক্স কেটে রাখছে উৎসে, এবং এই উৎসে কর্তৃত্ব ট্যাক্সটাকে বলা হচ্ছে ন্যূনতম কর। যে জায়গায় উনার ন্যূনতম কর 3 থেকে 5,000 টাকা হওয়ার কথা, 3,60,000, 3 থেকে 6,000 টাকা হওয়ার কথা 3,60,000 টাকা আয়ের ক্ষেত্রে, ওই হিসাবে ন্যূনতম 30,000 টাকা অতিরিক্ত ট্যাক্স কর্তৃত হচ্ছে। আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই, এখানে যদি আরেকটু অ্যাডভান্স হই, আমরা 40 লক্ষ টাকা যার সঞ্চয়পত্র আছে তার ক্ষেত্রে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এখানে 40 লক্ষ টাকার আমরা যদি 12% রেটেই ক্যালকুলেট করি, তাহলে আসে 4,80,000 টাকা। 4,80,000 টাকার বিপরীতে 48,000 টাকা ট্যাক্স কেটে রাখা হয়েছে। যে জায়গায় আপনার 4,80,000 টাকা যদি কোনো ব্যক্তির আয় হয়ে থাকে, তাহলে তাকে ট্যাক্স দিতে হচ্ছে 13,000 টাকা। অন্য কোনো ব্যক্তির অন্য কোনো খাতে আয়, তাহলে আমরা 48,000 থেকে যদি 13,000 বাদ দেই, তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে আয় করার জন্য তাকে 35,000 টাকা বেশি ট্যাক্স দিতে হলো অন্য কোনো ব্যক্তি থেকে। আমরা আরেকটু অ্যাডভান্স হই, সর্বোচ্চ যে স্ল্যাব আমরা যদি দেখি 50 লক্ষ টাকার স্ল্যাবে, মানে যার সঞ্চয়পত্র আছে, এবং সর্বোচ্চ 12% রেটে যদি উনি প্রফিট পেয়ে থাকেন, তাহলে উনি প্রফিট পাবেন 60,000 টাকা। এই 60,000 টাকা 6 লাখ টাকা। এই 6 লাখ টাকার উপর ওনার ইন্টারেস্ট আসবে, ট্যাক্স কেটে রাখা হবে উৎসস্থলে 60,000 টাকা। যদি 60,000 টাকা ট্যাক্স কেটে রাখা হয়, 6 লক্ষ টাকা আর মধ্যে যদি আমরা ট্যাক্স ক্যালকুলেট করি, তাহলে ট্যাক্স আসে, যদি 3 লক্ষ টাকাই ট্যাক্স ফ্রি ইনকাম আমরা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে বাকি থাকে 3 লক্ষ টাকা। প্রথম 1 লক্ষ টাকার উপর 5,000 এবং পরবর্তী 2 লক্ষ টাকার উপরে 20,000, মানে 25,000 টাকা ট্যাক্স আসে। তার মানে ওনাকে 35,000 টাকা, সরি, 60,000 টাকা থেকে 25,000 টাকা বাদ গেলে 35,000 টাকা অতিরিক্ত ট্যাক্স দিতে হচ্ছে। মানে যারা 40 থেকে 50 লাখ টাকার যাদের সঞ্চয়পত্র আছে, তারা 35,000 টাকা অতিরিক্ত ট্যাক্স দিচ্ছেন, যেটা ন্যূনতম ট্যাক্স হিসাবে সরকার আদায় করে রেখে দিচ্ছে। আর যাদের 30 থেকে 30 লাখ টাকার সঞ্চয়পত্র আছে, তারা 30,000 টাকার মতো অতিরিক্ত ট্যাক্স দিচ্ছেন। আর আগের গুলো আমরা তো আগে ক্যালকুলেট করলাম। তো এই হচ্ছে সেকশন 82C, এবং এই হচ্ছে সেকশন 82C এর অ্যাপ্লিকেশন। আমি একটু ভিন্নতর অ্যাপ্লিকেশন বললাম। 82C র তো অনেক অ্যাপ্লিকেশন আছে, আমরা যেগুলা দেখব। আমি জাস্ট একটু আমাদের মানে মাইন্ড স্টর্মিং এর জন্য এই বিষয়টা বললাম। এখন কেমন লাগছে সেকশনটা, ওয়ালিদ ভাই? সেকশন 82C, আমরা যে মিনিমাম ট্যাক্স এর কথা বলা হলো, এই মিনিমাম ট্যাক্স এর মাধ্যমে আহ, আমরা কি বেশি ট্যাক্স দিচ্ছি কিনা? জাকির ভাই? আর এটা তো আসলে ওই অনেকটাই সাংঘর্ষিক মনে হয়, মানে পুরোটাই বিপরীতমুখী। আরেকটা প্রশ্ন আমারই ছিল, ওই যে আমরা যদি পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রটা বলছিলাম যে 5 লাখ টাকা পর্যন্ত কেটে রাখবে না। তো এখন যদি কেউ 10 লাখ টাকার কিনে, তাহলে তার এই কত টাকার উপরে তাহলে তার কেটে রাখবে, উৎসকর্তন করে রাখবে? আচ্ছা, পেনশনার যদি হয় তাহলে 5 লাখ টাকা যে এক্সাম পাওয়ার কথা, এটা কি সে পাবে না, নাকি? এক্সাম্পটেড বলা নাই, কিউমুলেটিভ ইনভেস্টমেন্ট বলা আছে। মানে টোটাল ইনভেস্টমেন্ট যদি 5 লাখ এক্সিড না করে, এক্সিড করলে তো ট্যাক্স কেটে রাখবে। আগে ছিল স্যার
5 সাপোজ কেউ লাখের 7 লাখ টাকা 7 লাখ সাত- টাকার কেউ সঞ্চয় 7 লাখের উপরেই রাখবে, কাটবে। তখন আর ওই 5 লাখ টাকার যে ওইটা আর পাবে না, না যে না, 5 লাখ কোনোটা পর্যন্ত হলে কাটবে না। 5 বুঝতে লাখের পারছি। উপরে গেলে কাটবে। এটা আমাদের আলোচনা তার মানে 52D এর আলোচনা। আর এটা আপনার সাপ্লিমেন্টারি কোয়েশন, মানে ওই রিলেটেড যেহেতু আলোচনা করেছিলাম, এটা তো ক্লিয়ার আপনার কাছে। জি স্যার। আর আমি সেকশন 82C টা একটু ভিন্নভাবে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এখন এটা হয়তো বা সবার কাছে ভালো মনে নাও হতে পারে। আমার কাছে পুরো আইনের আলোচনায় আপনারা খেয়াল করে দেখবেন যে আমি প্রোগ্রেসিভ আলোচনাই করেছি। এখানে আমরা দেখেছি যে ডাইরেক্ট ট্যাক্সেশনটা প্রোগ্রেসিভ হওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে রিগ্রেসিভ এলিমেন্ট আছে আমরা দেখি, কিন্তু এখানে আমরা এটা ভেরি মাচ রিগ্রেসিভ মনে হচ্ছে, অনেক বেশি রিগ্রেসিভ মনে হচ্ছে মিনিমাম ট্যাক্স ইম্পোজ করার মাধ্যমে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম শুধুমাত্র সঞ্চয়পত্রের, অন্যান্য তো আরো এক্সাম্পল আছে আলাদা। ক্লিয়ার কিনা এটুকু আলোচনা? কোনো কোয়েশন আছে কিনা এর মাঝে? না আচ্ছা, এখন আমরা যদি আরো একটা সেকশন এখানে দেখি, যেটা সেকশন A22C এর সাবসেকশন 2 এর বি তে বলা আছে। এখানে যদি আমরা অন্য একটা সেকশন যদি আমরা দেখি, আমরা আমরা একটা সেকশন আমি দেখতে চাচ্ছি, আমি একটু বের করে নেই। এখানে দেখেন 53H টা আছে, 53H টা আছে। আমরা এখানে 53H টা আমরা দেখি একটু। এখানে বলা আছে any registering officer responsible for registering any document of a person under the provision of clause B, C or E of subsection 1 of section 17 of the Registration Act 1908 shall not register any document unless tax is paid at such rate as may be prescribed in relation to the property to which the document relates and on which stamp duty is chargeable under Stamp Act 1899 by the person whose right, title or interest is sought
to be transferred, assigned, limited, extinguished thereby at the time of the registration of such document, provided that the rate of tax shall not exceed টাকা 10 lakh and 80,000 per কাঠা of land for land, টাকা 600 per square meter of any structure, building, flat or floor space on the land if any, or 4% of the deed value whichever is higher. এই বিষয়টা আমরা আগে পড়েছিলাম যে আমরা যখন কোনো প্রপার্টি ট্রান্সফার করি ওই প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে যখন রেজিস্ট্রেশনটা হয় তখন আমরা এটাকে সাধারণভাবে গেইন ট্যাক্স বলি। ট্যাক্সটা ডিডাক্ট কালেক্ট হয় আন্ডার সেকশন 53H এর। আচ্ছা, এখানে ভ্যালুর উপর একটা ট্যাক্স হয়ে যায় কালেকশন, এটা 4% হতে পারে, কিংবা এখানে বলা আছে যে 10 লাখের বেশি হবে না, কিংবা 8,000 পার কাঠা, টাকা 600 পার স্কোয়ার মিটার, মানে এই কন্ডিশন গুলা বলা আছে। আচ্ছা, তো যেটাই হোক না কেন এখানে আমরা একটা ট্যাক্স কেটে রাখবেন 53H এর। তো আমরা এই ট্যাক্স কর্তনের বিষয়টা আমরা খুব একটু বিষয়টা অনেকটা পজিটিভলি নেই। আমরা বলি যে আমাদের যখন কোনো প্রপার্টি ট্রান্সফার হবে সেক্ষেত্রে আমাদের গেইন ট্যাক্সটা তো অনেক কম, আমরা 4% রেটে আমরা ট্যাক্স দিয়ে দিলে আমাদের আর ট্যাক্স দিতে হচ্ছে না, আমরা এরকমই মনে করি, যেমন আমরা সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখেছিলাম। আচ্ছা, এখন বিষয়টা তো এরকমই, তাই না জাকির ভাই? ল্যান্ডের কিংবা ইয়ার অ্যাপার্টমেন্ট বিক্রি ট্রান্সফারের ক্ষেত্রে আমরা তো গেইন ট্যাক্সটাই দিয়ে দেই এবং এই ট্যাক্স দিয়েই আমরা এটা সেটেল করে ফেলি। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, ফর এক্সাম্পল 40 লাখ টাকা দিয়ে। আচ্ছা, কেনার সময় যিনি বিক্রি করেছেন উনি ওই 40 লাখ টাকার উপরে এখানে 4% রেট কিংবা অ্যাপ্লিকেবল রেটে উনি ট্যাক্স দিয়েছেন, ফর এক্সাম্পল 1,60,000 টাকা হতে পারে, কিংবা আরো সামথিং, যে কোনো একটা পরিমাণ টাকা হতে পারে এখানে ট্যাক্স দিয়েছেন। আচ্ছা, এই যে আপনি প্রপার্টিটা কিনলেন 40 লাখ টাকা দিয়ে, এটা আপনি মনে করেন বিক্রি করবেন, এখন আপনি এটা 50 লাখ টাকায় বিক্রি করে দিলেন। তো এখন 40 লাখ টাকা দিয়ে কিনে আপনি 50 লাখ টাকায় বিক্রি করে দিলেন। এখন আমরা যদি 4% রেটে চিন্তা করি 50 লাখ টাকার উপরে, তাহলে ট্যাক্স আসে কত টাকা? 2 লাখ টাকা ট্যাক্স আসে। আচ্ছা, তাহলে আপনি এই যে গেইন করলেন 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার গেইনের এগেনস্টে আপনাকে 2 লাখ টাকা ট্যাক্স দিতে হলো, যেটা মিনিমাম ট্যাক্স, এবং যে ট্যাক্সটা আপনার ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স লাইবিলিটি, এটা আমরা জানি ন্যূনতম কর দায়ের বৈশিষ্ট্য সম্পন্ন চূড়ান্ত কর দায়ের বৈশিষ্ট্য সম্পন্ন ন্যূনতম কর। তো এই যে 10 লাখ টাকা, এই 10 লাখ টাকার বিপরীতে আপনাকে কিন্তু 2 লাখ টাকা ট্যাক্স দিতে হয়েছে। আর সাধারণ রেটে আপনাকে যদি 10 লাখ টাকার ট্যাক্স দিতে হতো, আপনার যদি অন্য কোনো ক্ষেত্রে আয় না থাকে, তাহলে আপনার ট্যাক্স আসতো, আপনার যদি ট্যাক্সের স্ল্যাবটা যদি 3 লাখ টাকায় হতো, তাহলে আপনার ট্যাক্স আসতো 80,000 টাকা মাত্র।
এখানে আসলো আপনাকে ট্যাক্স দিতে হলো 10 লাখ টাকা, 10 লাখ টাকার উপরে 2 লাখ টাকা। আচ্ছা, আর যে ব্যক্তি 40 লাখ টাকা কিনে আবার 40 লাখ টাকাই তাকে বিক্রি করতে হলো, যে 40 লাখ টাকা এটা ক্রয় করে 40 লাখ টাকাতেই বিক্রি করতে হলো, তাকে কিন্তু এই 1,60,000 টাকা পুরো ট্যাক্সটাই দিতে হলো, এবং সরকার বলে দিয়েছে সেকশন 82C তে যে না, এই ট্যাক্স ফেরত দেওয়া হবে না, এটা ন্যূনতম ট্যাক্স তার জন্য। বিষয়টা ক্লিয়ার কিনা ন্যূনতম ট্যাক্সের? 82C তে আমরা যে সাবসেকশন 2 এর বি তে যে সেকশন গুলা দেখলাম, আমি দুইটা সেকশন নিয়ে একটু আলোচনা করলাম, অ্যাপ্লিকেশন নিয়ে আর কি। এটা এই জমিটা তো স্যার 40 লাখ দিয়ে কিনে 35 লাখে তো বিক্রি হতে পারে। হ্যাঁ, এটা হয়েছেও। এবার আমি দেখেছি যে একটা অ্যাপার্টমেন্ট যে দামে কেনা হয়েছে এর থেকে কম দামে বিক্রয় হয়েছে, কিংবা বিক্রয় রেজিস্ট্রেশন হয়েছে, এবং সেক্ষেত্রে ক্যাপিটাল লস হয়েছে, বাট আমাদেরকে এখানে ট্যাক্স দিতে হয়েছে। সেখানে কত দিতে হবে স্যার? যা আছে তাই দিতে হয়েছে। অ্যাপ্লিকেবল রেট আন্ডার সেকশন 53H, না হলে তো আপনার এটা রেজিস্ট্রেশন হবে না। এবং 82C তে এসে বলা আছে যে এই ট্যাক্সটা আপনাকে ফেরত দেওয়া হবে না, এটা আপনার মিনিমাম ট্যাক্স। এটা সম্পূর্ণভাবে আপনি ফেরত পাওয়ার অধিকার রাখেন, যে কোনো নৈতিক ভিত্তিতে আপনি এটা ফেরত পাওয়ার অধিকার রাখেন না। আমার গেইনই হলো না, আমার কাছ থেকে ট্যাক্স নিয়ে নিল সরকার, এটা কিরকম সম্ভব হয়? একটা সেকশন, সেকশন 82C, এই সেকশন থাকার বলে আমি ফেরতটাও দাবি করতে পারলাম না। দাবি করলে ফেরত পাওয়া তো অনেক দূর, বাট আমি ফেরতটাও দাবি করতে পারলাম না। আহ, এখানে আমি সেকশন 82C টু সাবসেকশন 2 এর বি এর অধীনে যে সেকশন গুলা বলা আছে, এই সেকশন গুলার দুইটা সেকশন আমি জাস্ট আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি মানে আহ, বুঝানোর চেষ্টা করলাম আর কি, এটা আমাদের করদাতাদের উপরে কি এফেক্ট পড়ছে। আবার যে খুব বেশি গেইন করলো, খেয়াল করে দেখেন, যে 2 লাখ টাকায় কিনেছিল, 2 লাখ টাকায় কিনে এটা এখন 50 লাখ টাকায় বিক্রি হয়ে গেল, তার তো গেইন হয়ে গেল 48 লাখ টাকা। কিন্তু 48 লাখ টাকার এগেনস্টে সে শুধুমাত্র ওই 50 লাখের উপরে যে 4% রেটের ট্যাক্স 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা ট্যাক্স দিয়ে সে বের হয়ে চলে আসলো, তার কিন্তু 48 লক্ষ টাকা গেইন হয়েছে। 48 লক্ষ টাকা গেইন যদি আমরা রেগুলার রেটে আমরা যদি ক্যালকুলেট করতাম, তাহলে এখানে আমরা একটু দেখি ট্যাক্স কত আসে। তাহলে 9,95,000 টাকা আসতো, যে জায়গায় সে 2 লাখ টাকা ট্যাক্স দিয়ে বের হয়ে চলে আসলো। তাহলে এর মাধ্যমে যারা কম আয়ের ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্পষ্টতই, এবং যারা অধিক আয় করছেন তারা শুধুমাত্র সেকশন 53H এ, যেটা ওই যে আমরা চূড়ান্ত কর দায়ের বৈশিষ্ট্য সম্পন্ন বললাম, এই জায়গায় কিছুটা লাভবান হচ্ছেন, অন্য ক্ষেত্রে সবাই সমান। সবাই সমান হলেও এখানে যে কম আয়ের ব্যক্তি, আমাদের ট্যাক্সেশনের, ডাইরেক্ট ট্যাক্সেশনের মূল ভিত্তিটাই হচ্ছে যে যত বেশি আয় করবে সে তত বেশি ট্যাক্স দেবে, এবং উন্নত বিশ্বে এটাই হয়ে আসছে, এবং আমরাও ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে যাচ্ছি, এবং আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি, ধীরে ধীরে আমাদের ইকোনমিও বড় হচ্ছে। তো গরিব দেশে তো এটা আরো বেশি গরিব বান্ধব হওয়া উচিত, তাই নয় কি? তো উন্নত বিশ্বে আমরা দেখি যে এটা যতটুকু সম্ভব প্রগ্রেসিভ করার চেষ্টা হয়, যত বেশি ইনকাম তত বেশি ট্যাক্স থাকে। আমাদের এখানে দেখা যাচ্ছে যে যারা ন্যূনতম
করযোগ্য আয়ের স্ল্যাব টাচ করছেন না, তাদের কাছ থেকেও ন্যূনতম কর বলে একটা বড় পরিমাণ কর নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্র হতে। এটুকু ক্লিয়ার কিনা? এটুকু আলোচনা ক্লিয়ার কিনা? কোনো কোয়েশ্চন আছে কিনা? 82C 2 এর সাবসেকশন এ বি। ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমি আরেকটু অ্যাডভান্স হচ্ছি। সেকশনটা বড়, তো আমি আহ, এখানে জাস্ট একটা আইনের প্রায়োগিক বিষয়টা এবং এটার যে প্রভাবটা আমি একটু আলোচনা করলাম। না করলে আমার কাছে মনে হচ্ছে যে এইটুকু আলোচনা, পরের আলোচনাটুকু গদবাঁধা আলোচনা, এখানে আর খুব বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয় নেই। এখন বি এর সাথে একটা প্রভাইসও আছে, provided that the tax deducted or collected from the following sources shall not be the minimum tax for the purpose of this section. এই সেকশনের উদ্দেশ্য পূরণের জন্য মিনিমাম ট্যাক্স হিসাবে হবে না the tax deducted under section 52 from the following person. 52 তে যে ট্যাক্স ডিডাকশনের কথা বলা আছে, এখানে তো পুরো 52টা ঢুকে দেওয়া হয়েছে বিতে। এখন এখানে বলা হলো যে না, 52 এই বিষয় এখানে আসবে না। কি কি আসবে না? এতে আছে a contractor of an oil company or a subcontractor of the to the contractor of an oil company as may be prescribed। এখানে কন্ট্রাক্টর সাবকন্ট্রাক্টরের কথা বলা আছে ওয়েল কোম্পানির ক্ষেত্রে। B, an oil marketing company and its dealer or agent excluding petrol pump station ছাড়া oil marketing company এর dealer এবং agent। C, any company engaged in oil refineryতে যারা আছে তাদের। D, any company engaged in gas transmission or gas distribution। তাহলে এই যে বড় বড় কিছু বিষয়গুলা বলা আছে তেল এবং গ্যাসের সাথে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে যে ট্যাক্স ডিডাকশনটা হচ্ছে, এটা এখানে এই সেকশনের উদ্দেশ্য পূরণ কল্পে এটা মিনিমাম ট্যাক্স হিসাবে গণ্য হবে না। আচ্ছা, এটা ওয়ান প্রভাইসো তে ওয়ানে বলা আছে। আর টু তে কি বলা আছে? tax deducted under section 53 from import of goods by an industrial undertaking। যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং কোনো গুডস ইম্পোর্ট করে থাকে, except an industrial undertaking engaged in producing cement, iron or iron products, এদেরকে বাদ দেওয়া হয়েছে। ফেরো অ্যালয় প্রোডাক্ট, পারফিউমস অ্যান্ড টয়লেট ওয়াটার্স, beverage concentrate as raw materials for its own consumption। নিজের কনজাম্পশনের জন্য যদি আনা হয়, কোন ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যদি নিয়ে আসে এই ক্ষেত্র বাদে, সেক্ষেত্রে এটা ন্যূনতম ট্যাক্স হবে না। 3, tax deducted under section 53F from a source other than the sources mentioned in clause C of subsection 1 and subsection 2 of that section। তাহলে সেকশন 53F এর যে সেকশন গুলা এখানে বলা আছে, ক্লজ সি তে এসে, সি তে যে সেকশন গুলা বলা আছে সাবসেকশন 1 এবং সাবসেকশন 2 এর, সাবসেকশন 1 এর সি তে যেগুলা বলা আছে আর সাবসেকশন 2 এ যেগুলা বলা আছে, এগুলা এখানে প্রযোজ্য হবে না 53F এর ক্ষেত্রে। 53F টা এখানে পুরোটাই দেয়া আছে প্রথমে, আবার এখানে এসে কিছু অংশ বাদ দিয়ে দেয়া হলো 53F এর।
এই যে সেভিংস ডিপোজিটের যে বিষয়টা আছে 53F এ, এখানে এসে 53F এর আমরা একের ক্লজ সাবসেকশন একের 1 এর সি আর 2 সাবসেকশন 1 এর ফিফটি থ্রি এফ এ আমরা একটু এখানে পুরোই এটা দেয়া নেই মনে হয়, আমরা অন্য একটা জায়গায় এই জিনিসটা 1 2 পুরো বিষয়টা এখানে আমি 53F টা এখানে এটার সাথে রিলেট করতে পারছি না। আমি একটু দেখে এই জিনিসটা অন্য একটা জায়গায় দেখে এটা একটু ক্লারিফাই করতে হবে পরে। এটা এক্সক্লুড হবে, এখানে এটা বলা আছে। সিতে বলা আছে ফর দা sources of income for which minimum tax is applicable, books of accounts shall be maintained in regular manner in accordance with the provision of section 35. এটাও অ্যাড করা আছে সেকশন 35 এ, যেভাবে বলা আছে যেসব ক্ষেত্রে ট্যাক্স অ্যাপ্লিকেবল, মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল, সেসব ক্ষেত্রে বুকস অফ অ্যাকাউন্টসও মেনটেন করতে হবে। মানে এখানে আগে যে বিষয়টা ছিল 82C তে বুকস গুলা মেনটেন করার এত প্রয়োজনীয়তা ছিল না, এখন বলা হলো যে না, এগুলাও মেনটেন করতে হবে। ডিতে বলা আছে ইনকাম ফ্রম এনি সোর্স ফর হুইচ মিনিমাম ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল আন্ডার দিস সাবসেকশন শ্যাল বি ডিটারমাইন্ড ইন রেগুলার ম্যানার and tax shall be calculated by using applicable rate. দেখেন, ইনকাম ফ্রম এনি সোর্স for which minimum tax is applicable under this section shall be determined in regular manner. রেগুলার ম্যানারে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, applicable rate অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেট করতে হবে on such income. If the tax so calculated is higher than the minimum tax under the clause A, the higher amount shall be payable on such income. যদি বেশি হয় তাহলে বেশি দিতে হবে, কিন্তু কম হলে ফেরত পাবেন না, কারণ বলে দিয়েছে এটা মিনিমাম ট্যাক্স। Provided that the income shall be determined and tax shall be calculated for certain sources in the manner as specified in the following. এখানে এসে কিছু সেকশনের কথা বলা আছে, আমরা যে সেকশন পড়লাম 52D সহ আরো কিছু সেকশন বলা আছে, ওই যেভাবে বলা আছে ওই সেকশনে ওইভাবেই হবে, ওইখানে আর অ্যাপ্লিকেবল রেটটা প্রযোজ্য না। এই এই সেকশন গুলা এখানে বলা আছে 53 52C 52D 53DDD আর সিরিয়াল 3 থেকে 4 অফ দ্য টেবিল অফ সেকশন 53F1 53H আর 53P। ইতে বলা আছে ইনকাম অর লস computed in accordance with clause D or the proviso of clause D shall not be set off with loss or income respectively computed for any regular source. সেট অফও করা যাবে না লস কিংবা ইনকাম এর সাথে অন্য রেগুলার সোর্সে। ডিতে যা বলা আছে যেভাবে ক্যালকুলেট করার কথা, তো এগুলার সাথে রেগুলার রেট প্রযোজ্য হবে না, প্রোভাইডেড দ্যাট বলে যেগুলো এই টেবিলে যে সব সেকশনের কথা বলা আছে
বাট লস কিংবা ইনকামটা এখানে সেট অফ করা যাবে না। 3 তে বলা আছে where the SSC has income from regular source in addition to the income from source or sources for which minimum tax is applicable under subsection 2, regular tax shall be calculated on the income from regular source একটু কানেকশনের প্রবলেম হচ্ছিল, আমি আবার শেয়ার করছি। শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে। আলী ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়ালিদ ভাই। আমরা আলোচনা করছিলাম এখানে 3 তে where the SSC has income from regular source in addition to the income from source or sources for which minimum tax is applicable under subsection 2, যদি রেগুলার সোর্সে ইনকাম থেকে থাকে সেক্ষেত্রে কি হবে? রেগুলার ট্যাক্স shall be calculated on the income from regular source. B, the tax liability of SSC shall be the aggregate of the two tax as determined under subsection 2 and the regular tax under clause A. তাহলে দুইটা অ্যাড হয়ে ট্যাক্সটা আসবে। 4 এ বলা আছে subject to the provision of subsection 5, minimum tax of an individual, a firm or a company shall be the following. আচ্ছা, এখানে এই বিষয়টুকু আমরা আগে পড়েছিলাম পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনায়। এতে বলা আছে an SSC being an individual having gross receipt of টাকা 3 crore or more, 3 কোটির যদি বেশি হয় তাহলে a firm having gross receipt of more than টাকা 50 lakh, একটা ফার্মের যদি গ্রস রিসিপ্ট 50 লাখ টাকা থেকে বেশি হয়, or a company, কোম্পানির ক্ষেত্রে রিসিপ্টের কোনো কথা বলা নেই, shall irrespective of its profit or loss of an assessment year of any person whatsoever including the sustaining of a loss, the setting of a loss of earlier year or years, or the claiming of allowances or deductions including depreciation allowed under this ordinance be liable to pay minimum tax in respect of an assessment year at the following rate. আচ্ছা, দেখেন এখানে আপনার লস হোক এই বছর কিংবা আগের বছরের লস ক্যারি করার কারণে লস হোক কিংবা কোনো অ্যালাউন্স ডেপ্রিসিয়েশন চার্জ করার কারণে লস হোক, যদি কোনো ইন্ডিভিজুয়ালের গ্রস রিসিপ্ট 3 কোটি টাকার বেশি হয় কিংবা কোনো ফার্মের মাত্র 50 লাখ টাকার বেশি যদি রিসিপ্ট হয়ে থাকে কিংবা একটা কোম্পানির যদি যাই রিসিপ্ট হোক না কেন, এটা 5,000 টাকাও হতে পারে 1,000 টাকাও হতে পারে, যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। কোন রেটে দিতে হবে এই টেবিলে বলা আছে মিনিমাম ট্যাক্সটা কোন রেটে দিতে হবে। এখানে 4টা ভাগ আছে। বিড়ি সিগারেটের ম্যানুফ্যাকচারার যারা আছেন আমাদের সর্বোচ্চ করদাতা, আমরা দেখি বিড়ি সিগারেটের ম্যানুফ্যাকচারারকে দেয়া হয় নিয়মিতভাবে। তো ম্যানুফ্যাকচারার অফ সিগারেট, বিড়ি, chewing tobacco, smokeless tobacco or any other tobacco products, 1% of the gross receipt, গ্রস রিসিপ্টের 1% তাকে ট্যাক্স দিতেই হবে, প্রফিট হোক বা লস হোক যাই হোক না কেন। মোবাইল ফোন অপারেটরকে 2% অফ গ্রস রিসিপ্ট এটা দিতে হবে, গ্রস রিসিপ্টের 2% আপনাকে ট্যাক্স দিয়ে দিতে হবে। আপনি প্রফিট করেন বা নাই করেন, আমাদের দেশে যারা টেলিকম অপারেটর আছে অধিকাংশই লসে আছে, যারা লস করছেন তাদের গ্রস রিসিপ্টের উপরে 2% মিনিমাম ট্যাক্স দিতে হবে, আর যারা প্রফিট করছেন তাদের প্রফিটটা উপরে যে অ্যাপ্লিকেবল ট্যাক্স আসবে তা যদি মিনিমাম ট্যাক্স থেকে কম হয় তাহলে টার্নওভারের 2% দিতে হবে মিনিমাম ট্যাক্স হিসাবে। আর কোন ইন্ডিভিজুয়াল উনি যদি বিড়ি সিগারেট উৎপাদনে না থাকেন, ওনার যদি 3 কোটি টাকার বেশি রিসিপ্ট হয়ে থাকে তাহলে ওনাকে 0.25% ট্যাক্স দিতে হবে
মিনিমাম ট্যাক্স হিসাবে। মানে ৭৫,০০০ টাকা এখানে আসবে। ওকে, ট্যাক্স দিতে হবে ৩ কোটি পর্যন্ত হলে, ৩ কোটি হলে। আর অন্য সকল ক্ষেত্রে যেমন এখানে কোম্পানি আছে এবং ফার্ম যাদের ৫০ লাখ টাকার উপরে টার্নওভার, তাদের ক্ষেত্রে অবশ্যই 0.6% রেটে গ্রস রিসিপ্টের উপরে ট্যাক্স দিতে হবে। মনে করেন একটা কোম্পানিটি এবছর ৫০ লাখ টাকা টার্নওভার করেছে, কিংবা একটা ফার্ম এই বছর ৫০ লাখ টাকা টার্নওভার করেছে। টার্নওভার করে ৫০ লাখ টাকার উপরে তাকে ন্যূনতম ট্যাক্স 0.6% রেটে দিতে হবে ৩০,০০০ টাকা। এখন মনে করেন যাদের গ্রস প্রফিট মার্জিন খুব কম, মনে করেন একটা কোম্পানি এমন একটা ধরনের প্রোডাক্ট ট্রেডিং করে যেটার গ্রস প্রফিট মার্জিন 5% হতে পারে। যদি তা হয়ে থাকে তাহলে এখানে ৫০ লাখ টাকা টার্নওভার করে গ্রস প্রফিট হয়েছে ২,৫০,০০০ টাকা। ওই ২,৫০,০০০ টাকা গ্রস প্রফিটের উপরে তাকে ৩০,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। এটা একটা ফার্মের ক্ষেত্রে হতে পারে। এরপরে তো 1/3 এক্সপেন্স বাদই যাবে। মনে করেন একটা ফার্ম ৫০ লাখ টাকা তার টার্নওভার হয়েছে, ওই ফার্ম 10% গ্রস প্রফিট হয়ে থাকে, ভালোই ধরলাম আমরা গ্রস প্রফিট রেট, তাহলে ৫ লাখ টাকা তার গ্রস প্রফিট হয়ে থাকে। আমরা জানি এর থেকে 1/3 পর্যন্ত আমরা বাদ দিতে পারি। বাদ দিলে যে পরিমাণ টাকা থাকে তার 2/3 হয়ে ৩,৩৩,৩৩৩ টাকা ধরলাম আমরা, এটা তার নেট প্রফিট। এটার উপরে অ্যাপ্লিকেবল রেটে তার ট্যাক্স হয়তো বা আসে ন্যূনতম ৩ থেকে ৫,০০০ টাকা। কিন্তু যেহেতু ওই ফার্মের টার্নওভার ৫০ লক্ষ টাকা, ওই ফার্মকে ন্যূনতম ট্যাক্স দিতে হবে 0.06% রেটে ৩০,০০০ টাকা, যদি সে বিড়ি সিগারেট ম্যানুফ্যাকচারার না হয়ে থাকে। বিড়ি সিগারেট ম্যানুফ্যাকচারার হলে আরো বেশি দিতে হবে, 1% রেটে দিতে হবে। তো এই বিষয়টা ক্লিয়ার কিনা? টার্নওভারের উপরে যে ট্যাক্সটা, তো এটাই মোর অ্যাপ্লিকেবল। আমরা দেখেছিলাম যে রিটার্ন প্রিপারেশনের ক্ষেত্রে, ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে এখানে এটার একটা প্রভাব আসে। পার্সোনাল ট্যাক্সেশনের আলোচনায় আমরা দেখেছিলাম। এইটুকু বিষয় ক্লিয়ার কিনা? কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? জাকির ভাই, কোনো কোয়েশ্চন আছে কিনা? আর কারো কোনো কোয়েশ্চন আছে কিনা এই জায়গায়? না স্যার। আচ্ছা, এই বিষয়টা আমরা আগেই পার্সোনাল ট্যাক্সেশনে পড়েছিলাম। আমরা আরেকটু অ্যাডভান্স হচ্ছি তাহলে আলোচনা। Provided that such rate of tax shall be 0.10% of such receipt of an individual undertaking of such receipt for an industrial undertaking engaged in manufacturing of goods for the first 3 income year. প্রথম 3টা ইনকাম ইয়ার 0.1% হবে এটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এর জন্য, since commencement of its commercial production শুরুর থেকে 3 বছর পর্যন্ত এই সুযোগটা পাবে। এরপরে বলা আছে where the assessee has an income from any sources that is exempted from tax or is subject to a reduced tax rate, the gross receipt from such source or sources shall be shown separately and the minimum tax under this section shall be calculated in the following manner. 1.
minimum tax of receipts from sources that are subject to a regular tax rate shall be calculated by applying the rate mentioned in clause A to minimum tax of receipts from sources that enjoys tax exemption or reduced tax rate shall be calculated by applying the rate mentioned in clause A as reduced in proportion to the exemption of tax or the reduction of tax rate. 3. Minimum tax under this subsection shall be aggregate of the amount calculated under clause 1 and 2 1 এবং 2 এর অধীনে মানে মিনিমাম ট্যাক্স রেগুলার ট্যাক্স এবং সব থাকলে আলাদাভাবে ক্যালকুলেট করে এটা যোগ করে দিতে হবে। Explanation for the purpose of this subsection gross receipts means gross receipt টাকে কি বোঝাবে 1 all receipts derived from the sale of goods all fees or charges for rendering service or giving benefits including commission or discounts all receipts derived from any heads of income. 5 where the provisions of both subsection 2 and subsection 4 apply to an SSC, minimum tax payable by the SSC shall be the higher of the minimum tax under subsection 2 or the minimum tax under subsection 4. 4 এ আমরা একটা মিনিমাম ট্যাক্স দেখলাম টার্নওভারের উপরে আর 2 তে তো আমরা দেখেছিলাম বিভিন্ন সেকশন অনুযায়ী মিনিমাম ট্যাক্স। তো দুইটাই যদি অ্যাপ্লিকেবল হয়ে থাকে তাহলে যেটা বেশি হবে ওইটাই প্রযোজ্য হবে। 6 minimum tax under this section shall not be refunded এই যে আগে যে বিষয়টা বললাম ফেরত দেয়া হবে না nor shall be adjusted against refund due for earlier year or years or refund due for assessment year from any source. 6 where any surcharge additional interest additional amount etc is payable under provisions of this ordinance it shall be payable in addition to the minimum tax in addition to the minimum tax এখানে যদি কোনো সারচার্জ এডিশনাল ইন্টারেস্ট এডিশনাল অ্যামাউন্ট দিতে হয় তাহলে মিনিমাম ট্যাক্সের বাইরে এটা দিতে হবে এর থেকে বেশি দিতে হচ্ছে তার মানে where the regular tax calculated for any assessment year is higher than the minimum tax under this section regular tax shall be payable আগে এটা ছিল না আগে বলা ছিল যেটা ট্যাক্স আসবে এটাই হচ্ছে ফাইনাল ডিসচার্জ আর এখন বলা হচ্ছে যে না রেগুলার ট্যাক্সটা ক্যালকুলেট করে যদি রেগুলার রেটে ট্যাক্স বেশি আসে তাহলে এটা রেগুলার রেটেই দিতে হবে। C regular tax rate means the rate of tax that would be applicable if the tax exemption or the reduced rate were not granted যদি reduced rate কিংবা tax exemption grant না হয় তাহলে যে ট্যাক্স হবে ওটাই হচ্ছে regular tax rate. 8A where tax has been mistakenly deducted and collected in excess or deficit of the due amount, for example the amount to be deducted or collected in accordance with the provisions of chapter 7 minimum tax under this section shall be computed based on the due amount of deduction or collection and provisions of this section shall apply accordingly যদি কম কেটে রাখে তাহলেও এই সেকশনের অধীনে মিনিমাম ট্যাক্স দিতে হবে যেটা আগে বলা আছে চ্যাপ্টার 7 অনুযায়ী দিতে হবে মানে যে যে সেকশনে দেখলাম আমরা মিনিমাম ট্যাক্স অ্যাপ্লিকেবল হবে ওই সেকশন অনুযায়ী মিনিমাম ট্যাক্স দিতে হবে যদি কম কেটে রাখে তাহলেও দিতে হবে। এই হচ্ছে সেকশন 82C এর আলোচনা। কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? আমরা একটু অংশ আগে আলোচনা করেছিলাম আর 82C এর উদ্দেশ্যটুকু আলোচনা করলাম আমরা এটা কিভাবে আসলো এটা আলোচনা করলাম এটা আমাদের করদাতার উপরে কি প্রভাব রাখতে পারে এটা আমরা আলোচনা করলাম এবং আমরা দেখলাম যে এই সেকশনের অধীনে ইনকাম ট্যাক্সের যে আমাদের মূল উদ্দেশ্যটা আছে
এটা আমাদের এখানে ভিন্নভাবে প্রতিফলিত হচ্ছে কিছুটা। ক্লিয়ার কিনা, কোনো কোয়েশন আছে কিনা এখানে? কোনো কোয়েশন আছে কিনা সেকশন 82C তে? না স্যার, আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা, okay, ভাই। আচ্ছা, তো আমরা আমাদের আলোচনায় আমরা আগে পর্যন্ত আলোচনায় আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের বিভিন্ন সেকশন গুলা নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন সেকশনে আমরা দেখতে পেয়েছি যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা করদাতা বান্ধব এবং যারা অধিক আয় করছে তাদের কাছ থেকে অধিক ট্যাক্স কালেকশনের বিষয়টুকু এখানে আছে। আর যারা কম আয় করছে কিংবা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরও এখানে অনেকগুলা প্রভিশনের মাধ্যমে, অনেকগুলা ক্লজের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ দেওয়া হয়েছে এগুলা কারেকশনের জন্য। আর এখানে এসে আমরা একটু ভিন্ন রূপ দেখতে পেলাম ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আলোচনায়। আমরা দেখতে পেলাম যে সেকশন 82C, যে সেকশনের অধীনে আমরা এমন ভাবে সরকার রাজস্ব আদায় করছে যা আমাদের কাছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের অন্যান্য সেকশন আলোচনা করে কর আদায়ের পদ্ধতিটুকু যতটুকু যৌক্তিক, ভারসাম্যপূর্ণ এবং প্রগতিশীল মনে হয়েছিল, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে না, এই সেকশনের অধীনে কর আদায় খুব বেশি ভারসাম্যপূর্ণ কিংবা খুব বেশি যৌক্তিক হচ্ছে না। এখানে অনেকের ভিন্ন মত থাকতে পারে। তো আমার কাছে এটুকু আলোচনায় মনে হয় কিংবা আমি আইনের যে উদ্দেশ্য সম্পর্কে এইটুকু আলোচনায় বুঝতে পারি। আমার কাছে মনে হয় যে এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা এসে আমরা শেষ পর্যায়ে সেকশন 82C এর আলোচনায় এসে আমরা একটু মনে হচ্ছে যে হয়তোবা এখানে কিছু কিছু নিম্ন আয়ের করদাতাদের উপর বৈষম্য সৃষ্টি করা হচ্ছে সেকশন 82C এর মাধ্যমে। কোনো কোয়েশন আছে কিনা আর কারো? আমরা আমাদের কোর্সের একেবারেই শেষ পর্যায়ে। আজকে আমরা সেকশন 82C নিয়ে আলোচনা করলাম। তার আগে আমরা কিছুটা আলোচনা করেছিলাম অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন নিয়ে। তো আমরা আমাদের আলোচনায় ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দিকগুলা নিয়ে আসার চেষ্টা করেছি শুরু থেকে আজ পর্যন্ত। আমাদের ক্লাসে আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে উল্লেখযোগ্য যে গুরুত্বপূর্ণ দিকগুলা আছে সেগুলা আলোচনায় নিয়ে আসা এবং প্রায়োগিক বিষয়গুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করা। এর মাধ্যমে আপনাদের আয়কর সম্পর্কে, বাংলাদেশের আয়কর আইন, আয়কর আইনের প্রয়োগ এবং বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণাই বলবো আমি এই আমাদের এই কোর্সের শেষ পর্যায়ে এসে পূর্ণাঙ্গ একটা ধারণা এসেছে বলে আমার মনে হয়। আপনাদের পরবর্তীতে এই বিষয়টা, আসলে আইনটা সবসময় পরিবর্তনশীল, প্রতিনিয়তই আমাদের দেশে এটা আরো বেশি পরিবর্তনশীল। আমরা দেখি যে প্রতি বছর তো পরিবর্তন হয়, তার মাঝে মাঝে মধ্যে আরো বছরের মাঝেও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়। এবং আমরা যখন আয়কর টা অনুশীলন করি আমাদের কার্যক্ষেত্রে, এই অনুশীলনের মধ্যেও আমরা বিভিন্নভাবে এই প্রয়োগগুলা ভিন্ন ভিন্ন রূপ আমরা দেখতে পাই, যেটা আমাদের বিভিন্ন এক্সাম্পলে আমরা দেখেছি আমাদের কোর্সের।
আলোচনায়। তো আমাদের এই প্রোগ্রামে আজকের ক্লাসের মাধ্যমে আমাদের কোর্সের যে আলোচনা কিংবা সিলেবাসের মূল যে বিষয়গুলো সম্পর্কে আমাদের আলোচনার কথা ছিল, এই আলোচনাটুকু আমরা কমপ্লিট করলাম। আমরা হয়তো আরো কিছু আলোচনা করব পরবর্তীতে, কিন্তু আমি কোর্সের শুরুতে যে বিষয়টুকু বলেছিলাম যে আমরা অধিক যে গুরুত্বপূর্ণ বিষয়টুকু আছে আয়কর আইনের, সেই বিষয়গুলোতে আমরা অধিক সময় ব্যয় করব এবং অধিক গুরুত্ব দিয়ে আলোচনা করব। আমি এটাকে এইভাবে ভাগ করেছিলাম যে 20% যদি আমরা করি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের, এই 20% অংশটা 80% ক্ষেত্রে ব্যবহৃত হয় বেশি, অধিক ব্যবহৃত হয়। তো ওই 20% এর আলোচনা আমাদের কোর্সের 80% সময় নিয়েই করব। আমরা হয়তো বা তাই করেছি পার্সোনাল ট্যাক্সেশন এবং বিজনেস ট্যাক্সেশনের আলোচনায়, এবং বাদ বাকি যে অংশটুকু আছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কিংবা রুলসের যে অংশটুকু আছে, যেগুলো একটু কম ব্যবহৃত হয়, সেগুলো সম্পর্কে আমরা একটু কম আলোচনা করেছি, যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের আরো অধিকতর পড়াশোনার প্রয়োজনীয়তা আছে। কোর্স পরবর্তী আপনারা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স এবং ইনকাম ট্যাক্স রুলস রিলেটেড আলোচনাগুলো আমাদের আইএফএ, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট ইউকে এবং সিপিএ বাংলাদেশের যে সিপিডি গুলা আছে, কিংবা যে ওয়েবিনার গুলা কিংবা যে ট্রেনিং সেশন গুলা আছে এবং ডিসকাশন গ্রুপ গুলার মাধ্যমে আপনারা এই আলোচনাটুকু কন্টিনিউ করবেন বলে আমি আশা করছি। এবং আজকে পর্যন্ত এই কোর্সে আপনারা আহ, আহ, স- সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই কোর্সে শুরু থেকে আজ পর্যন্ত পরিচালনায় আমি যে সকল ভুল ত্রুটি আছে আপনারা সেগুলা আহ, আহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি, এবং এগুলোর জন্য আমি সকল দায়বদ্ধতা গ্রহণ করছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে এই প্রোগ্রাম পরিচালনা এবং আইনি বিষয়গুলাতে কোনো আলোচনার ক্ষেত্রে, এবং আমরা পরবর্তীতে এগুলা সুযোগ আছে এই সকল বিষয়ে সংশোধনী মূলক আলোচনা করার। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের এই ক্লাস এখনই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।